government that will be elected through the election will have a very safe and sound basis to work with. চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন ফের জানালেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার, বাসসকে ক্রিয়া উপদেষ্টা। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম, এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। ফ্যাসিবাদ রুখতে ধানমন্ডি সহ দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর। সামান্য একটা জড়বস্তু এটা ভাঙার জন্য মানুষ এটা ভাঙতে পেরে মানুষের যে আনন্দটা, সবচেয়ে বড় মেসেজটা হলো যে আগামী দিনে যারা আসবে সরকার গঠন করবে তারা যেন কখনোই স্বৈরাচার না হয়ে ওঠে। আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার। উস্কানি দিয়ে দেশ অস্থিতিশীল করছে পলাতক আওয়ামী লীগ, অভিযোগ জামায়াতের। শেখ হাসিনার বিচার না হলে মুক্তি মিলবে না বলছে বিএনপি। পরিবারের জিম্মায় ছাড়া পেলেন অভিনেত্রী শাওন ও সাবা। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে সম্পৃক্ততা খতিয়ে দেখতে ডিবির জিজ্ঞাসাবাদ। বাংলা একাডেমি প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বাংলাদেশের চিত্র। ছুটির দিনে শিশু প্রহরে বইমেলায় কচি কাচার ভিড়। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা, ইসরায়েলের কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ বুঝে পাওয়ার আশা। এবং বিপিএল এর মেগা ফাইনালে লড়ছে ফরচুন বরিশাল, চিটাগং কিংস। অবসরে যাওয়া তামিমকে ম্যাচ শেষে সংবর্ধনা দেবে বিসিবি। দর্শক দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো, এবার জানাবো বিস্তারিত। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্বাচনকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মতে চলতি বছরের শেষ দিকে ভোট আয়োজন সম্ভব হতে পারে। ঢাকা জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন NHK-তে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা জানান প্রধান উপদেষ্টা। জুলাই আগস্টে ছাত্র জনতার গণভ্যুত্থানে পতন ঘটে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পূর্ণ হয়েছে। সম্প্রতি জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন NHK-তে সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন এবছরের ডিসেম্বরে ভোট অনুষ্ঠিত হতে পারে। When the election is held, the new government that will be elected through the election will have a very safe and sound basis to work with. প্রধান উপদেষ্টা বলেন, তারা যখন দায়িত্ব নেন তখন অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা সহ সব ক্ষেত্রে বিপর্যস্ত ছিল দেশ। তারপরও 6 মাসে দেশ অনেক দূর এগিয়েছে। I think we have come a long way because it's a completely devastated society, devastated economy, devastated political system, judicial system, everything. বাংলাদেশের তরুণদের ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেন। জানান, 5 আগস্টের পর সৃষ্ট জন আকাঙ্ক্ষা পূরণই সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত। বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে তা সাধুবাদযোগ্য। বলেন, বিচারিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা। সেক্ষেত্রে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে। তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করেই নিষিদ্ধ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ছাত্র জনতার ক্ষোভে তছনছ ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধুর বাড়িতে এখন উৎসুক মানুষের ঢল।
শুক্রবারেও এখনও ভাঙা হচ্ছে ভবনটির বাকি অংশ। তবে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বাড়িটির অবশিষ্ট অংশ। তবে তা উপেক্ষা করেই দলে দলে আসছেন দর্শনার্থীরা। জনতার ক্ষোভের চিহ্ন এখন ধানমন্ডি ৩২-এর বঙ্গবন্ধুর বাড়ি। শেখ হাসিনা ষড়যন্ত্রের জবাব দিতে গেল দুদিন এই বাড়িতে চলে ছাত্র জনতার ব্যানারে হামলা ভাঙচুর। গত বুধবার নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনা লাইভ আসতে চাইলে ফুঁসে ওঠে ছাত্র জনতা। হাতুড়ি আর এক্সকেভেটর নিয়ে ভাঙতে শুরু করে এই বাড়িটি। সেই ধারাবাহিকতায় শুক্রবারও সকাল থেকেই ভাঙা হচ্ছে বাড়িটির অবশিষ্টাংশ। অনেকেই আবার পেশাদার রাজমিস্ত্রি ভাড়া করে এনে ভেঙে খুলে নিয়ে যাচ্ছে বাড়িটির বিভিন্ন অংশ। তারা বলছেন স্বৈরাচার হাসিনার সকল চিহ্ন মুছে দিতেই তাদের এই অংশগ্রহণ। একটা বাড়ি ভাঙতে কি হাতে ব্যথা পাওয়া যায় না? সামান্য একটা জড় বস্তু এটা ভাঙার জন্য মানুষ এটা ভাঙতে পেরে মানুষের যে আনন্দটা, এটা নিশ্চিহ্ন করার এটাই কারণ যাতে স্বৈরাচারের কোনো চিহ্ন না থাকে। এবং সবচেয়ে বড় মেসেজটা হলো যে আগামী দিনে যারা আসবে, সরকার গঠন করবে, তারা যেন কখনোই স্বৈরাচার না হয়ে ওঠে। অনেকেই আবার এসেছেন পরিবার নিয়ে, নিজের সন্তানকে স্বৈরাচারের শেষ পরিণতি দেখাতে নিয়ে এসেছেন এখানে। শেখ মুজিব এক সময় রাষ্ট্রকে রাজ্যে পরিণত করছে, শেখ হাসিনা এটাকে ভিন্ন হয়তো রাষ্ট্রকে রাজ্যে পরিণত করছে। তো আমার মেয়ে ক্লাস 8-এর স্টুডেন্ট, আমি তাকে নিয়ে আসছি যাতে তার মনেও একটা দাগ কাটে যে স্বৈরাচার হইলে একটা পরিণতি তার হয়। আমরা ফেরাউনরে দেখছি, নমরুদের দেখছি। দর্শনার্থীদের অনেকেরই দাবি এটিকে ঘৃণার চিহ্ন হিসাবে উন্মুক্ত রাখার। আবার অনেকেই দাবি জানাচ্ছেন অনতিবিলম্বে 32 তলা বাড়ি করে জুলাই শহীদদের পরিবারকে পুনর্বাসিত করার। এখানে নিচতলায় টয়লেট করে উপরিভাগে আজকে যে 24-এর আন্দোলনের গণহত্যার শিকার হয়েছে, যে পরিবারগুলো দুর্ভোগের শিকার হয়েছে, ওই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য 32 তলা করে একটা অত্যাধুনিক আল্ট্রা মডার্ন একটা অবকাঠামো করে একটা বিল্ডিং তৈরি করুক। ছাত্র জনতার হাতে বিধ্বস্ত ধানমন্ডি 32 বাড়িটি রয়েছে এখন ঝুঁকিপূর্ণ অবস্থায়। তবে এই ঝুঁকি উপেক্ষা করেই দলে দলে যোগ দিচ্ছেন সাধারণ মানুষ। তবে এখনই সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন অনেকেই। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এই আহ্বান জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, শেখ হাসিনার পরিবারের সঙ্গে সম্পৃক্ত সম্পত্তি এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আর কোনো হামলা হবে না তা নিশ্চিত করতে হবে। মানুষ দীর্ঘদিন ধরে শেখ হাসিনা সরকারের দ্বারা নির্যাতিত হয়ে আসছিল, তাই গেল 2 দিনের হামলা মানুষের ক্ষোভেরই বহিঃপ্রকাশ। সরকার তাদের এই অনুভূতিকে বুঝতে পারছে। এমনকি ভারতে বসে শেখ হাসিনা বর্তমান বাংলাদেশ সংস্কারে বাধা দিচ্ছে, তাও মানুষকে ক্ষুব্ধ করে তুলছে। তিনি বলেন, হাসিনার এসব কার্যকলাপের কারণেই জনগণের মনে ক্ষোভ বেড়েছে, আর এ কারণেই এসব হামলা ভাঙচুর চালানো হয়েছে। ফ্যাসিবাদের পলাতক দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানা উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জ পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি। এদিকে রাজধানীতে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বদলীয় ছাত্র ঐক্যের ডাক দিয়েছে ইসলামী ছাত্র শিবির। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল বের করে, যা শেষ হয় পল্টনে গিয়ে। মিছিলে অংশ নেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল খান সহ সাবেক কেন্দ্রীয় নেতারাও। মিছিল শেষে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যে কেউ বাধা হয়ে দাঁড়ালে ছাত্র সমাজ তার জবাব দিবে। আহ্বান জানাচ্ছি। আজকের এই প্রোগ্রাম থেকে এই মেসেজ দিতে চাই, যাদের কথা এবং বক্তব্যের কারণে তাদের কারণে ঐক্য বিনষ্ট হবে, তাদেরকে আগামী দিনে ছাত্র সমাজ জাতির বিবেকের কাঠগড়ায় দাঁড় করাবে। এদিকে নারায়ণগঞ্জে এক সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েও বিদেশে বসে উস্কানি দিয়ে দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করছে। 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না,
তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। আমরা আমাদের সন্তানদেরকে, যুব সমাজকে কথা দিচ্ছি, তোমাদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জামাতে ইসলামী তোমাদের কাছে ওয়াদাবদ্ধ। দেশের প্রশাসন, বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব সাংবিধানিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। এদিকে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে ভবিষ্যতে গণতন্ত্রের পথে বাধা আসতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর তাই দেশবাসীকে উস্কানিমূলক কোনো কর্মসূচিতে অংশ না নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। উস্কানিমূলক যে কোনো পদক্ষেপে আপনারা অংশগ্রহণ করবেন না। দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হলে ভবিষ্যতে গণতন্ত্রের পথে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমাদের বাধা আসতে পারে। আর অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনারা শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। শেখ হাসিনার বিচার না হলে বাংলাদেশের মানুষের মুক্তি মিলবে না, বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আয়োজনে কথা বলেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত ন্যূনতম সংস্কার করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে থাকতে হবে। তিনি বর্তমানে দেশের মানুষকে নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন থাকতে বলেন। তাছাড়া আরও বলেন, সরকার মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে ব্যর্থ। এখন বাজার পরিস্থিতি সাধারণ মানুষের নাগালের বাইরে। রাজনৈতিক দলগুলো আমরা অঙ্গীকারাবদ্ধ জনগণের কাছে, ভবিষ্যতে নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার, জনগণের কাছে যাদের অঙ্গীকার রয়েছে, তারা বাংলাদেশকে নতুন গণতান্ত্রিক অভিযাত্রার দিকে তারা নিয়ে যাবেন। 90 দিনের মধ্যে এই সরকার একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করে দেওয়া উচিত ছিল। আজকে 180 দিন হয়ে গেল, তারপরও আপনারা বলছেন এখনো সময় হয়নি। কিন্তু আজকে জনগণের দাবি, দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি নেই। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। শুক্রবার বেলা 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সুহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। ডিএমপির এই কর্মকর্তা জানান, ডিবি কার্যালয় থেকে মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সুহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বিকালে নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ধানমন্ডি থেকে আটক করা হয় মেহের আফরোজ শাওনকে। পরে রাত 12:30টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সুহানা সাবাকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর আনা হয় মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। একটা বিরতির সময় হলো, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। জুলাই আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনরায় চাকরির ব্যবস্থা করা, পর্যাপ্ত ক্ষতিপূরণ সহ 6 দফা দাবি জানিয়েছেন প্রবাসী শ্রমিকেরা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জানানো হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল গত বছরের 29 ডিসেম্বর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য আমন্ত্রণ জানালেও শেষ পর্যন্ত সাক্ষাৎ করেননি। পরবর্তীতে তার একান্ত সচিব 7 কার্যদিবসের মধ্যে সাক্ষাতের আশ্বাস দিলেও এখনও কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি।
আমাদের দেশে এই আন্দোলনের সময় যারা নিহত হয়েছেন অথবা আহত হয়েছেন তাদের জন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে। আমরা চাই যে প্রবাসীরা রেমিটেন্স প্রেরণ করে প্রতিনিয়ত দেশের অর্থনীতিতে ভূমিকা রেখে যাচ্ছেন, সেই ক্ষতিগ্রস্ত প্রবাসীরা যারা দেশের জন্য দেশের স্বার্থে সেখানে ভূমিকা রাখেন, ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফিরে আসলে তারা যেন একটা ক্ষতিপূরণ পায়। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের জন্য সরকার ও বেসরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন, এমনটি বলেছেন দেশের বিশিষ্টজনেরা। শুক্রবার সকালে রাজধানীর প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই কথা বলেন তারা। জনগণের প্রত্যাশার আগামীর বাংলাদেশ ও মানবাধিকার বিষয়ক ভাবনা শীর্ষক এই সভার আয়োজন করে এশিয়া মানবাধিকার সংস্থা। অনুষ্ঠানে মানবাধিকার রক্ষায় রাষ্ট্রের করণীয়, জনগণের প্রত্যাশা, ন্যায় বিচার, গণতন্ত্র ও সুশাসনের ওপর জোর দেন আলোচকরা। অমর একুশে বইমেলার সপ্তম দিনে প্রথম শিশু প্রহরে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে বসেছিল কচি কাচার মেলা। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নিজেদের মতো করে ছবিও এঁকেছে তারা। শিশু চত্বরে ছোট্ট ছোট্ট হাতে বইয়ের পাতা উল্টানো আর তাদের বই সংগ্রহের ব্যস্ততাও ছিল চোখে পড়ার মতো। সবুজ মলাটে গল্পের বই, উৎসুক চোখে পাতা উল্টে দেখছে শিশুরা। ছুটির দিনে বইমেলায় প্রথম শিশু প্রহরে এমন অনেক ক্ষুদে পাঠকরা ভিড় করে বইমেলার শিশু চত্বরে। শুক্রবার সকালে বইমেলার প্রাঙ্গণ জুড়ে ছিল তাদের কিচিরমিচির। স্টল ঘুরে বই নেড়ে চেড়ে দেখতে ব্যস্ত ছিল শিশুরা। গল্পের বই, সায়েন্স ফিকশন সহ কমিক বই বেশি পছন্দ করছে তারা। আজকে আমি ভূতের আড্ডা বই কিনেছি আর একটা রঙের বই। বইমেলা দেখে গাড়ির বই কিনেছি। আর সায়েন্স ফিকশন, সায়েন্স ওডিয়া, তারপর পপ আপ বই, অনেক বই নানা ধরনের আমরা কিনেছি। আমি প্রতি বছর বইমেলা আসি কারণ আমার বই পড়তে ভালো লাগে। বইয়ের সাথে পরিচয় করিয়ে দিতেই শিশুদেরকে নিয়ে ঘুরতে এসেছেন অভিভাবকরা। প্রত্যাশা ছোট থেকে বই পড়ার অভ্যাস গড়ে উঠুক তাদের। বইয়ের আগ্রহটা তৈরি করার জন্য বইমেলার এই পরিবেশটা খুব দরকার। তো ভূতের বই কিনে দিলাম আর ছবি আঁকার বই তারা খুব পছন্দ করে। বয়স অনুযায়ী একটু গল্পের বই নিতে যাচ্ছি। তবে প্রতিবারের মতো এবার সিসিমপুরের আয়োজন না থাকায় হতাশ অনেকেই। সিসিমপুর মিস করছি, সিসিমপুর নেই তার জন্য খারাপ লাগছে। মেয়েরা বেশি মিস করছে, বিশেষ করে আমার বড় মেয়ে, ও তো এসে খুঁজছে সিসিমপুর, ওখানে যাবে। এর আগে সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্গন প্রতিযোগিতা। এমন আয়োজন শিশুদের মেধা বিকাশে সহায়ক হবে বলে বলছেন অভিভাবকরা। আমার ছবিতে মুগ্ধ, আবু সাইদ এবং যারা যারা মারা গিয়েছিল তাদের সবার বিস্তারিত বর্ণনা আছে। এইরকম ভাবে আরো বেশি বেশি আয়োজন করা হয়, আমার মনে হয় এটা শিশুদের জন্য, তাদের মনোবিকাশের জন্য খুবই ভালো একটা ব্যবস্থা হতে পারে। প্রতি শুক্র ও শনিবার বেলা 11টা থেকে 1টা পর্যন্ত শিশু প্রহর চলবে। এবারে শিশু চত্বরে 74টি প্রতিষ্ঠানে 120টি স্টল রয়েছে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। দর্শক, ধীরে ধীরে মুখর হয়ে উঠেছে অমর একুশে বইমেলা। বিশেষ করে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে বিকেলে ঢল নেমেছে পাঠক ও দর্শনার্থীদের। বইমেলায় আছেন আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস, সরাসরি যুক্ত হব তার সাথে। অন্তরা, আজ তো বইমেলার প্রথম ছুটির দিন, সন্ধ্যায় কেমন ভিড় দেখছেন ক্রেতা দর্শনার্থীদের? আসলে একেবারে উপচে পড়া ভিড় পুরো বইমেলা জুড়ে। আজকেই যেহেতু প্রথম শুক্রবার, অর্থাৎ শুরুর দিনে তো একটা ছুটির দিন ছিলই, কিন্তু প্রথম শুক্রবার পেল এই বইমেলা, তো আজকে আসলে একেবারে ভিড়টা চোখে পড়ার মতো। তবে তার আগে একটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে আগামীকাল সকাল 11টা থেকে 1টা পর্যন্ত শিশু প্রহর হওয়ার কথা থাকলেও আগামীকাল সেই শিশু প্রহরটি হবে না। কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলবে এবং সেই কারণে বাংলা একাডেমি অর্থাৎ বইমেলার যে আয়োজকরা রয়েছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামীকাল তারা 11টার পরিবর্তে দুপুর 2টো থেকে বইমেলা যে দুয়ার সেটি উন্মোচন করবেন। আজকে যেটি ছিল সকাল 11টা থেকে, কিন্তু আগামীকাল সেটি 11টা থেকে হওয়ার কথা থাকলেও দুপুর 2টো থেকে খোলা থাকবে। সুতরাং কেউ যদি অন্যান্য বছরের মতো আগামীকাল শিশু প্রহরে অংশ নিতে শিশুদেরকে
নিয়ে সকালবেলা চলে আসেন তাহলে একটু বিপাকেই পড়বেন, কারণ বইমেলা উন্মুক্ত হবে দুপুর 2টায়। আর এ পর্যন্ত বইয়ের সংখ্যা আসলে 200 ছাড়িয়েছে গতকালই। আজকে আরও অগণিত বই এসেছে এবং প্রকাশক যারা রয়েছেন তারা বলছেন যে বইমেলার শেষ সময়ের মধ্যে আরও অগণিত বই আসবে এবং বেচা কেনাটা আরও বেশি ভালো হবে। আজ এত মানুষ এলেও বই বিক্রিটা আসলে মানুষের সংখ্যার তুলনায় ততটা বেশি হয়নি। তো প্রকাশকরা চাইছেন যে সামনের দিনগুলোতে মানুষ যেন কেবল ঘুরতেই না আসে, আসলে বই কেনেও। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। রুবা। অন্তরা, আপনাকে ধন্যবাদ। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। মোহাম্মদপুর থেকে গোল্ডেন গ্যাংয়ের লিডার গোল্ডেন রাকিব সহ 15 সন্ত্রাসী গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় অস্ত্র গুলি উদ্ধার করা হয়। সম্প্রতি গোল্ডেন রাকিবের অপরাধমূলক কর্মকাণ্ডের একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা উদ্যান এলাকায় অভিযান শুরু করে সেনাবাহিনী। সেখান থেকে গোল্ডেন রাকিবকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে গোল্ডেন রাকিব এবং তার সহযোগীকে জিজ্ঞাসাবাদ করে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের অন্তত 15 সদস্যকে গ্রেফতার করা হয়। এবার অর্থ বাণিজ্য সংবাদ। অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলনের খরচ বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করলে সর্বোচ্চ 30 টাকা চার্জ গুনতে হবে, যা এতদিন ছিল 15 টাকা। তবে প্রথম 5টি লেনদেনের ক্ষেত্রে আগের মতো 15 টাকা চার্জ নেবে। 5টির পর প্রতি লেনদেনে আবার সর্বোচ্চ 30 টাকা চার্জ দিতে হবে। আগামী 20 ফেব্রুয়ারি থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। আন্তর্জাতিক সংবাদ। এবার আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ নেওয়ার অভিযোগে আইসিসিকে অভিযুক্ত করেছেন তিনি। মন্তব্য করেছেন, ইসরায়েলি গাজাকে যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তর করবে আর এসব পরিকল্পনার সমর্থন জানিয়েছে তেল আবিব। এদিকে ট্রাম্পের পরিকল্পনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে তুলবে বলে জানিয়েছে রাশিয়া। মার্কিন মিত্রদেশ ইসরায়েলকে রক্ষায় দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় কোনো পদ্ধতি বাদ রাখছেন না ডোনাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় বুধবার তার মাধ্যমে এলো আরও একটি নির্বাহী আদেশ। খোদ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির উপরেই আরোপ করে বসলেন নিষেধাজ্ঞা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফর এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরই এমন বিতর্কিত ইস্যুতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ইসরায়েলের বিরুদ্ধে অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ নেয়ার অভিযোগে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসিকে অভিযুক্ত করেন তিনি। এই আদেশের মাধ্যমে আইসিসির তদন্তে সহায়তাকারী ব্যক্তি ও তাদের পরিবারের ওপর আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বৃহস্পতিবার রিপাবলিকান প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধ শেষ হওয়ার পরে ইসরায়েলি গাজাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে, প্রয়োজন হবে না কোনো মার্কিন সেনার। ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণের প্রস্তাবকে সাদরে গ্রহণ করেছেন নেতানিয়াহু। ফিলিস্তিনিদের গাজা ত্যাগ করানোর ব্যাপারে পরিকল্পনা প্রস্তুত করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে দেয়া হয়েছে নির্দেশ। এদিকে গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠা করার বিষয়ে ট্রাম্পের করা মন্তব্য অত্যন্ত বেদনাদায়ক বলে জানিয়েছে রাশিয়া। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বহুগুণে বেড়ে যাবে বলেও জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আবার একটি বিরতি নিচ্ছি। ফিরছি খেলার খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। দর্শক, মিরপুরে চলছে বিপিএল এর ফাইনাল। শিরোপা জয়ের মিশনে লড়ছে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। সেখানে উপস্থিত আছেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ। সরাসরি যুক্ত হব তার সাথে। শুভ, ম্যাচের সর্বশেষ অবস্থা কি দেখছেন? প্রথমবারের মতো বিপিএল এর শিরোপা জিততে পারবে কি চিটাগং, নাকি বরিশালই ঘরে তুলবে শিরোপা? কি মনে হচ্ছে, দর্শকদের উন্মাদনা কেমন? ধন্যবাদ আপনাকে। হাই স্কোরিং ম্যাচের আভাস সকাল থেকে পাওয়া যাচ্ছিল, তেমনটি হচ্ছে
পারভেজ ইমন পুরো টুর্নামেন্ট জুড়ে আলোচনা ছিলেন। ফাইনালের দিন তিনি দেখিয়ে দিলেন কি যেন তিনি চিটাগাং তাকে দলে নিয়েছে। ওর সঙ্গে খাজা নাফে, তিনিও কিন্তু দারুণ ব্যাটিং করেছেন। সব মিলেই কিন্তু 195 রানের টার্গেট দিয়েছে চিটাগাং। বরিশালকে অবশ্যই জিততে গেলে পাওয়ার প্লে কাজে লাগাতে হবে, সেই সঙ্গে হাই স্কোরিং ম্যাচ চেস করতে হবে। আমরা জানি যে তামিম ইকবাল কিছুটা স্লো শুরু করলেও তাহিদ হৃদয় অপর প্রান্তে কিন্তু মার মুখে শুরু করতে পারে। যদিও তাহিদ হৃদয়ের ফাইনালের লাকটা খুব একটি ভালো নয়। এর আগে 4টি ফাইনাল খেলে কোনোবারই শিরোপা জেতার সৌভাগ্য হয়নি। সেই শিরোপা জেতার সৌভাগ্যবশ হৃদয় জিততে চাইবে, কিন্তু তার আগে পাওয়ার প্লেটা কাজে লাগাতে হবে। অপরদিকে কিন্তু দর্শকদের যে চাপ, সে চাপটা নিতে হবে। আমরা দেখছিলাম সকাল থেকেই কিন্তু টিকিটের জন্য হাহাকার ছিল। এখন প্রথম ইনিংস শেষ হয়ে গেছে, সেখানেও কিন্তু আমরা দেখছিলাম 5 নাম্বার গেট, সেখানে সেনাবাহিনী দর্শকদের সরিয়ে দিচ্ছেন, কারণ টিকিট নেওয়ার পরে অনেকে দর্শক ভিতরে প্রবেশ করতে পারছে না। কারণটা প্রায় এমন ম্যাচ 25,000 দর্শকের ধারণ ক্ষমতা মিরপুর স্টেডিয়াম, সেখানে কানায় কানা পূর্ণ হয়ে গেছে। সে কারণে কিন্তু অন্যদের ঢুকতে দেওয়ার সুযোগ হচ্ছে না। টিকিট যারা নিয়েছে অনেকে তারা কিন্তু মন খারাপ করে ফিরে গিয়েছেন। তারপর হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে, এবং এই ম্যাচে যদি ফাইনালের চাপটা বরিশাল নিতে পারে তাহলে দ্বিতীয়বার মতো শিরোপা জেতার সুযোগ আছে। যদি না পারে তাহলে কিন্তু চিটাগাং প্রথমবার মতো শিরোপা জিতবে। যদিও চিটাগাং মঞ্চটা অনেকটা প্রস্তুত করে রেখেছে। ওপেনিংয়ে দারুণ শুরু করেছে, পাওয়ার প্লে তারা ভালোভাবে কাজে লাগিয়েছে। পারভেজ ইমন তিনি পাওয়ার হিটিং দেখিয়েছেন। আমরা জানি যে তিনি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য, সে কারণে বড় ম্যাচের চাপ তিনি নিতে পারেন। সে চাপটি কিন্তু এদিনের ম্যাচেও তিনি নিয়েছেন এবং সময় উপযোগী ইনিংস খেলেছেন। খাজা নাফে, যার কথা বলা হচ্ছে পাকিস্তান রিক্রুট, তিনি কিন্তু খুব বড় প্লেয়ার নয় এবং তিনি কিন্তু যখনই মাঠে নেমেছেন দলের প্রয়োজনে সেরাটাই খেলেছেন। সবকিছু মিলে চিটাগাং কিন্তু অনেক বিতর্ক আছে, পেমেন্ট ইস্যু নিয়ে বিতর্ক আছে, কিন্তু মাঠে খেলা বারবার তারা প্রমাণ করছে যে তারা সেরাদের সেরা হতে যাচ্ছে এবং সে কারণে তারা ব্যাটিং বলে ভালো করছে। অপরদিকে বরিশাল দলটা শুরু থেকে গোছানো, আমরা দেখছিলাম যে যারা যখন এসে তারা পারফর্ম করছে। সবকিছু মিলে কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ আছে এবং দর্শকদের মধ্যেও আমরা তেমনটা আগ্রহ দেখতে পাচ্ছি। পুরো খেলায় কানে কানে পূর্ণ রয়েছে। রূপা, এই ছিল মিরপুর থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ। বিপিএল এর ফাইনাল ম্যাচের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শুভ দেবনাথ। বিপিএল এর ফাইনাল শেষে তামিম ইকবালকে বিদায় জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বিসিবি। বিপিএল এর একাদশ আসর চলাকালীন সময়ে এক ফেসবুক পোস্টের মাধ্যমে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন তামিম। এই ওপেনার যেহেতু আর খেলছেন না, তাই তামিমকে বিদায়ী সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। কাল বিপিএল এর ফাইনাল শেষে এই ওপেনারের জন্য বিদায়ী সংবর্ধনার ব্যবস্থা করেছে ক্রিকেট বোর্ড। বিপিএল এর ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে তার হাতে বিদায়ী স্মারক তুলে দেওয়া হবে। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।